আজ আমি আমার জীবনের এমন একটা রাতের গল্প বলবো যে রাতটা আমার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। আমার বাসর রাত। আমি তখন লাল শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে চুপচাপ বসে আছি। বুকের ভেতরটা ধুক ধুক করছিল। ভয়, লজ্জা, অজানা একটা অনুভূতি, সব মিলিয়ে কেমন জানি লাগছিল। হঠাৎ দরজা খুলে আমার স্বামী গহন ঘরে ঢুকলো। আমি ভেবেছিলাম হয়তো সে হাসি মুখে কিছু বলবে, হয়তো জিজ্ঞেস করবে আমি ঠিক আছি কিনা। কিন্তু সে ঢুকেই এমন একটা কথা বলল যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। সে বলল, আমার মায়ের সাথে কখনো তর্ক করবে না। আর একটা কথা, আমার বোন কেন এই বাড়িতে থাকে এই প্রশ্নটা যেন কখনো তোমার মাথায় না আসে। তুমি যতটা আমার বাড়ির লোককে সন্তুষ্ট করতে পারবে আমি ততটাই সন্তুষ্ট থাকব। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম। কথাগুলো ঠিক বুঝে নিতে সময় লাগছিল। তারপর ধীরে মাথা তুলে আমি ওর দিকে তাকালাম। মনে হচ্ছিল এটা কি সত্যি আমার বাসর রাত, নাকি কোনো বিচার সভা। আমি বললাম, এখন এই কথাগুলো তোলার কি খুব দরকার ছিল? আমরা তো এখনো একে অপরকে চিনতেই পারলাম না। সে কপাল কুঁচকে বলল, হুমকি কোথায় দিলাম আমি? আমি হালকা হেসে বলেছিলাম, কথার মধ্যে না থাকলেও আপনার বলার ভঙ্গিতে ছিল। আমার কথা শুনে সে একটু নড়েচড়ে উঠল। তারপর বলল, আমি একপাক্ষে কিছু বলি না। বাড়ির সবাইকে বলেছি, তোমাকেও বললাম। তবে তুমি আমার স্ত্রী, তোমার কাছে আমার প্রত্যাশা বেশি থাকবে। তার এই কথাটা আমার ভালো লাগেনি। আমি বললাম, আপনি যদি প্রথমেই এসে আমাকে জিজ্ঞেস করতেন আমি ঠিক আছি কি না, তাহলে আপনার এই অধিকারটা খাটানো আমার ভালো লাগতো। অধিকার তখনই মানায় যখন আগে যত্ন থাকে। কথাটা বলার পর আমি বুঝতে পারছিলাম সে একটু হলেও থেমে গেছে। হয়তো বুঝেছে, কিন্তু স্বীকার করেনি। তারপর সে কিছু না বলে আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দরজাটা বন্ধ হতেই আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রাগে অভিমানে আমি একটা বালিশ তুলে ছুঁড়ে মারলাম দরজার দিকে। ইচ্ছে ছিল ওর মুখে মারি, কিন্তু পারিনি। বিছানার ফুলগুলো ছুঁড়ে ফেললাম, চাদর এলোমেলো করে দিলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গহনা খুলতে খুলতে বলছিলাম, জুতো মেরে গরু দান করতে এসেছে, দেখাতে এসেছে দরদ। তারপর আমি বারান্দায় চলে গেলাম। মোবাইলটা হাতে নিয়ে ফোন দিলাম আকিবকে, আমার চাচাতো ভাই। ফোন ধরতেই আমি আর নিজেকে সামলাতে পারলাম না। কাঁদতে কাঁদতে বললাম, আমি কোথায় এসে পড়লাম আকিব? এই বাড়ির মানুষজন কেমন যেন। আর যার সাথে আমার বিয়ে হয়েছে সে তো আরও অদ্ভুত। আমি কোনোদিনও ওনাকে ভালোবাসতে পারবো না, তবুও সংসারটা করব। আমি জানতাম না আমার এই কথাগুলো কেউ শুনে ফেলেছে। আমি বুঝতেই পারিনি গহন দরজার আড়াল থেকে কথা শুনছিল। আমি আবার বলছিলাম, মেয়েদের ইচ্ছে, স্বপ্ন, এসবের কোনো মূল্য নেই। তুমি অন্তত আমার ইচ্ছের দাম দিয়েছিলে, কারণ তুমি আমাকে ভালোবাসো। কিন্তু সবাই তো তোমার মতো না। এই কথাগুলো বলার পর আমি ফোন রেখে দিলাম। ঘরে ঢুকতেই দেখি গহন দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করলো, এত রাতে কার সাথে কথা বলছিলে? আমি মিথ্যে বলিনি, সোজা বললাম, আকিব আমার ভাই। সে আবার বলল, শুধুই ভাই নাকি অন্য কিছু? এই প্রশ্নটা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি চোখ বন্ধ করে নিজেকে সামলালাম। তারপর বললাম, আপনি কি বোঝাতে চাইছেন ভাই বোনের মাঝেও ভালোবাসা থাকতে পারে? এটা বুঝতে পারেন না? সে রাগী গলায় বলল, আমি নিষেধ করেছি মুখে মুখে তর্ক করতে। আমি আর নিজেকে থামাতে পারিনি। তাহলে বাবা মেয়ে বিয়ে করলেই হতো। এই কথা বলে আমি ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সেদিন রাতে আমরা আর কথা বলিনি, কিন্তু গোসল করে বেরিয়ে আসার পর একটা ঘটনা ঘটল। আমি অন্ধকারে শাড়িতে পা পেঁচিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেলাম। ব্যথায় চিৎকার করে উঠতেই সে দৌড়ে এসে আমাকে ধরল। ধমক দিয়ে বলল, একটু কম লাফালাফি করলে কি হয় না? আমি বললাম, লাফালাফি করছিলাম না, পড়ে গেছি। সে আবার বলল, শাড়ি সামলাতে না পারলে পড়ো কেন? তার কথা শুনে আমার খারাপ লাগছিল, কিন্তু আমি চুপ করেছিলাম। সে আমাকে ধরে বিছানায় বসিয়ে দিল। লাইট বন্ধ করে নিজে দূরে গিয়ে শুয়ে পড়ল। সেদিন রাতে আমি বুঝলাম লোকটা খারাপ না, কিন্তু স্বভাবটা একটু কঠিন। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখি একটা লোক তা আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় পেয়ে উঠে চিৎকার করে বললাম, কে আপনি? তারপরেই মনে পড়ল এটা আমার স্বামী। সে তখন বলল, মনে অন্য কেউ থাকলে স্বামীকে ভুলে যাওয়া স্বাভাবিক। আমি খুব শান্তভাবে বলেছিলাম, আমার চরিত্র নিয়ে কখনো প্রশ্ন তুলবেন না। তারপর শুরু হলো আমার নতুন জীবন।
এই বাড়িতে মানিয়ে নেওয়া সহজ ছিল না। প্রতিদিন ছোট ছোট খোঁটা, অস্বস্তি। একদিন আমি আর চুপ থাকতে পারিনি। আমি বলেছিলাম, সম্মান পেলেই তবেই সব মানা যায়। সেদিন গহন কিছু বলেনি, কিন্তু রাতে এসে বলল, তুমি ঠিক করনি। আমি বলেছিলাম, আপনি যদি আমার পাশে দাঁড়াতেন তাহলে আমাকে একা লড়তে হতো না। সেদিনের পর থেকে সে বদলাতে শুরু করলো। ধীরে ধীরে আমার খোঁজ নেয়া, পাশে দাঁড়ানো, আর আমিও ওকে বোঝার চেষ্টা করলাম। একদিন সে জিজ্ঞেস করলো, আকিবের সাথে কথা বলো না কেন? আমি হেসে বলেছিলাম, সব মানুষ আমাদের জন্য না, কেউ কেউ শুধু একটা সময়ের জন্য আসে। শেষে একদিন বৃষ্টি হচ্ছিল, আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। সে এসে বলল, আমাদের সম্পর্কটা এই বৃষ্টির মতো, শুরুটা ঝড়ের মতো ছিল, এখন শান্ত হয়ে যাচ্ছে। আমি কিছু বলিনি, শুধু ওর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। হয়তো সেদিনই আমার মনেও একটু একটু করে ভালোবাসা জন্মাতে শুরু করেছিল। এটাই আমাদের গল্প। কি বন্ধুরা, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এখন রান্না করছি চিচিঙ্গা ভাজি। সরি, আমি রান্না করছি না, এটা আপনাদের ভাইয়া রান্না করছে। তো আমরা তো রোজা রাখছি, তো রাতেরবেলা রান্না করব। আপনাদের আপনাদের ভাইয়া এসে বললো যে ও রান্না করবে। আসলে ও রান্না করতে পছন্দ করে, এই জন্য আমি আর কিছু বলিনি। তো চিচিঙ্গা ভাজিও করলো, বলছে আমি তো করতে পারি না, তুমি আমাকে একটু শিখিয়ে দাও। আমি বললাম যে এইভাবে এইভাবে রান্না করবা। তো এত মজা হয়েছিল রান্নাটা, কি বলবো। আসলে হাতের মধ্যে মনে হয় ওর জাদু আছে। তা আমি বলি কি, আচ্ছা তুমি কোথায় রান্না করছিলে এর আগে? এত মজার রান্না তুমি কিভাবে পারো, বুঝি না। তো বলে কি, তোমার মতো মানুষ পাশে থাকলে রান্না ঠিকই ভালো হয়। কি বলবো বলেন, ও রান্না আসলে সত্যি অসাধারণ। নিজে রান্না করে আর বলে কি আমি পাশে ছিলাম এই জন্য নাকি রান্নার টেস্ট হয়েছে। তো যাই হোক, চিচিঙ্গা ভাজিটা অনেক মজা হয়েছিল। আমি বললাম যে ডিম দিয়ে রান্না করো, তো ডিম দিয়েই রান্না করেছে। আর আমাদের আজকে 5টা রোজা গেল, আর একটা রোজা আছে। আলহামদুলিল্লাহ, এই রোজাটাও যেন ভালোভাবে করতে পারি, এটাই কামনা আল্লাহর কাছে। আর আমার শরীর আজকে বেশি টায়ার্ড হয়ে গেছে। আমি যে ভয়েস দিচ্ছি সত্যি অনেক খারাপ লাগছে আমার। তারপরও এখন কি করব, ভিডিও তো দিতে হবে, এই জন্য ভয়েস দেয়া। দেখুন, রান্না করে দিয়েছে আমার স্বামী যান, আর আমি ভয়েস দিব সেটাই আমি পারছি না, সেটাতেই আমার খারাপ লাগছে। আসলে শরীর মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়, আর সবার শরীর তো সব সময় এক থাকে না। ইদানিং আমার মনে হয় যে আমার ডায়াবেটিক্সটা কমে গেছে, আর গত 1 বছরের বেশি হচ্ছে আমার শরীরের কোনো টেস্ট করা হয়নি। যদিও আমি ডাক্তারের কাছে যাওয়ার পর আমাকে অনেক টেস্ট দেওয়া হয়েছে, কিন্তু আমার এখনও টেস্ট করা হয়নি। আমার থাইরয়েডের সমস্যা, শরীরে ব্লাড কমে যায়, আবার প্রেশার, ডায়াবেটিক্স তো আছেই। যদিও এগুলোর ওষুধ খাচ্ছি, মনে হচ্ছে শরীরে কোনো একটা সমস্যা হয়েছে, মানে কম বা বেশি কোনো একটা সমস্যা হচ্ছে, যেটার কারণে আমার শরীরটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা থাকবে। আর এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও আমি এডিট যে করেছি, এডিটও ঠিক মতো করতে পারিনি, এই জন্য আজকে আমার ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি যখন ভয়েস দিচ্ছি আমার ভিডিও শেষই হয় না। আমি কই কী ব্যাপার, এত বড় হয়ে গেছে, আমি কি করব, কোন পাশে কাটবো, তো বুঝতে পারিনি আসলে এত বড় হয়ে গিয়েছে। তো আর ভিডিওটা এডিট করতে ইচ্ছা করছিল না, তাই ভয়েসটা দিলাম। আর রান্না করেছিল ইলিশ মাছ, এটা আমাদের ফ্রিজে নিয়ে আসা ছিল। তো খাবো খাবো করে খাওয়াই হয় না, কেমন জানি মাছ মাংসের প্রতি একদমই আগ্রহ নেই, মানে মাছ মাংস কেমন জানি স্বাদই লাগে না। সেদিন আলু ভাজি করেছিলাম, আলু ভাজি আর কি ছিল, এত মজা করে খেয়েছি। মানে এই তরকারিগুলোও যেন ভালো লাগে, মাছ মাংস মনে হচ্ছে যে মুখের মধ্যে রুচিই হয় না। তো সেদিন আবার মাছটা, ইলিশ মাছটা রান্না করেছিল আপনাদের ভাইয়া করেছে, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। আর রোজা থেকে আসলে তাড়াতাড়ি করে সেহরির সময় খাওয়া, আর ঘুম থেকে উঠে আসলে খাওয়ার একটু এটা কম থাকে, আগ্রহটা কম থাকে, তারপরেও খেতে হয়। আর শরীর খারাপ থাকলে তো কোনো কিছুই ভালো লাগে না। তো দেখুন, রান্নাটা কিন্তু অনেক মজার ছিল। আপনাদের ভাইয়াকে আমি ধন্যবাদ জানাবো, ও নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে।
তো ওকে আমি ধন্যবাদ জানাই। আসলে ও আমাকে এইভাবে সাপোর্ট করে, সব কিছুতেই ও আমাকে সাপোর্ট করে। আমি আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি, কোটি শুকরিয়া যে এরকম একজন সাপোর্টিং মানুষ পেয়েছি। ও আমাকে অনেক ভালোবাসে। আর এই বয়সে এরকম একজন মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তা জীবনে আসলে অনেক, অনেক পরিস্থিতির শিকার হয়েছি, যেগুলো আমি আর শেয়ার করছি না। তারপরও আল্লাহ আমার ভাগ্যে এমন একজন মানুষ দিয়েছেন। আল্লাহর কাছে কোটি, কোটি শুকরিয়া জানাই। সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়া আর আমি যেন এভাবে সারা জীবন পাশে থাকি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।